বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম। শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড, কম্বোডিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঘোষণা। পেহেলগাম হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা নেই, মন্তব্য ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমের। বাণিজ্য যুদ্ধ এড়ালো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, 15% শুল্ক চুক্তি সই। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত 63। এই ছিল শিরোনাম। চলুন দর্শক জেনে নেওয়া যাক এই খবরগুলোর বিস্তারিত। সীমান্তে চলমান সংঘাতের অবসানে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, দুই দেশের নেতারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং সেটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। এ সিদ্ধান্ত এসেছে 5 দিন ধরে চলা গোলাবর্ষণ ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে, যার ফলে সীমান্ত এলাকা থেকে 2 লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সোমবার সকালে কুয়ালালামপুরে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুম থাম ওয়েচা আচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বৈঠকে বসেন। বৈঠকটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন সেরি পেরদানাতে অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের আগ মুহূর্তেও দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। থাইল্যান্ড দাবি করেছে কম্বোডিয়ার কর্মকাণ্ডের সৎ উদ্দেশ্য নেই। অন্যদিকে কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ড তাদের ভূখণ্ডে ভারী অস্ত্র ও বিপুল সংখ্যক সেনা নিয়ে হামলা চালিয়েছে। উভয় পক্ষই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করেছে। চলমান সহিংসতায় অন্তত 35 জন নিহত এবং 200 জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দশক ধরে চলা সীমান্ত বিরোধ এবারই সবচেয়ে গুরুতর আকার ধারণ করেছিল। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। হামলায় দেশীয় সন্ত্রাসীরাই জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য কুইন্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। চিদম্বরম বলেন, ভারতের পার্লামেন্টে অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কের আগে পেহেলগাম হামলা ঘিরে কংগ্রেস নেতা পি চিদম্বরমের এক মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক সাক্ষাৎকারে চিদম্বরম বলেন, হামলায় দেশীয় সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে এবং পাকিস্তান থেকে হামলাকারীরা এসেছিল এমন কোনো প্রমাণ নেই। তিনি আরো বলেন, মোদী সরকার বলছে না যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কি তদন্ত করেছে, তারা কি সন্ত্রাসীদের শনাক্ত করেছে, তারা কোথা থেকে এসেছে, কতটুকু জানা যাচ্ছে তারা দেশীয় সন্ত্রাসীও হতে পারে। আপনারা কেন ধরে নিচ্ছেন তারা পাকিস্তান থেকে এসেছে? তাদের পাকিস্তান থেকে আসার কোনো প্রমাণ নেই। চিদম্বরম আরো বলেন, অপারেশন সিন্দুর চলাকালে ভারতের ক্ষয়ক্ষতি নিয়ে সরকার গোপন করেছে। তার ভাষায়, আমিও কলামে লিখেছি, যে কোনো যুদ্ধে উভয় পক্ষেই ক্ষয়ক্ষতি হয়। ভারতও নিশ্চয়ই কিছু খুইয়েছে, সেটা খোলাখুলিভাবে বলুন। তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল প্রায় প্রতিদিনই ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতেন। তাই যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটা স্বীকার করাই উচিত। যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি, এটাই স্বাভাবিক। আমি মনে করি সরকারের অপারেশন সিন্দুর ঘিরে একটা মোটা পর্দা টানতে যাচ্ছে, সেটা চলবে না। চিদম্বরম প্রশ্ন তোলেন, সরকার সংসদে এই ইস্যুতে আলোচনা এড়িয়ে যাচ্ছে কেন? তিনি বলেন, প্রধানমন্ত্রী কেন অপারেশন সিন্দুর নিয়ে কথা বলছেন না? সংসদ তো গণতন্ত্রের মন্দির, সেখানে বিতর্ক চলুক না কেন? প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, নানা জনসভায়ও বক্তব্য রাখছেন। তিনি আরো বলেন, সরকার হয়তো অস্বস্তিতে পড়তে পারে যদি প্রশ্ন ওঠে যুদ্ধবিরতির ঘোষণা কিভাবে এলো। প্রবীণ এই কংগ্রেস নেতা বলেন, সত্যি কথা বলতে কি, যুদ্ধবিরতির ঘোষণা তো ভারত সরকার দেয়নি, ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় বেশিরভাগ ইউরোপীয় পণ্যের উপর 15% আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যা পূর্ব ঘোষিত শুল্ক হারের তুলনায় অর্ধেক। আগে ইউরোপীয় ইউনিয়নের উপর 30% শুল্ক আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। গতকাল রোববার এ চুক্তির মধ্যে দিয়ে দুই মিত্রপক্ষের মধ্যে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে। পুরো বিশ্বে যে বাণিজ্য হয় তার প্রায় 1/3 এই দেশ ও জোটের মধ্যে হয়ে থাকে। গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন 1 ঘন্টা ধরে, এরপর স্কটল্যান্ডের
পশ্চিমে ট্রাম্পের বিলাসবহুল গলফ কোর্সে এই চুক্তির ঘোষণা দেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি। তিনি ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার প্রশংসা করেন। এই পরিকল্পনার আওতায় তারা যুক্তরাষ্ট্রের প্রায় $600 বিলিয়ন বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ আরো বেশি বাড়বে। ট্রাম্প বলেন, এই চুক্তি গত সপ্তাহে জাপানের সঙ্গে সই হওয়া $55,000 কোটি চুক্তিকেও ছাড়িয়ে গেছে। তার আশা, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের প্রতি যে অন্যায্য আচরণ করা হয়েছে এই চুক্তির মধ্যে দিয়ে তার অবসান ঘটবে। ভন ডার লেন বলেন, বিশ্বের দুই বড় অর্থনীতির মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে আর এটা অনেক বড় ব্যাপার। এটি স্থিতিশীলতা আনবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ঘোষিত বিশেষ মানবিক যুদ্ধবিরতির মধ্যেও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 63 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 34 জন ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমান সাধারণ মানুষ। এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী এর আগে গাজায় আল মাওয়াসি, দেইর আল বালা এবং গাজা সিটি এলাকায় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয়। দাবি করা হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানবিক সহায়তা সহজ করার লক্ষ্যে। তবে বাস্তবে এই সময়ের মধ্যে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স জানায়, চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় কিছু এলাকায় সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় ইসরায়েল। একই সঙ্গে নতুন ত্রাণ করিডোর চালুর ঘোষণা দেওয়া হয়। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত ওষুধ ও খাদ্যবাহী যানবাহনের জন্য নির্দিষ্ট রুট খোলা রাখার কথা জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। অন্যদিকে মিশরের রাষ্ট্রায়ত্ত আল কাহেরা নিউজ টিভি জানায়, রোববার থেকে মিশরের সীমান্ত দিয়ে গাজার উদ্দেশ্যে ত্রাণবাহী গাড়ির বহর যাত্রা শুরু করেছে। এছাড়া ইসরায়েল আকাশপথেও ত্রাণ সরবরাহ শুরু করেছে বলে জানায়। তবে জাতিসংঘ অভিযোগ করেছে, ইসরায়েল প্রয়োজনীয় সংখ্যক ত্রাণ রুট চালু করছে না, ফলে সরবরাহ কার্যক্রম ব্যাহত হচ্ছে। জাতিসংঘ বলেছে, ত্রাণ সরবরাহের পরিমাণ কিছুটা বাড়ানো গেলেও তা মোটেই পর্যাপ্ত নয়। গত মার্চে ইসরায়েল গাজার সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দিলে সেখানে চরম খাদ্য সংকট দেখা দেয়। মে মাসে সীমিতভাবে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হলেও কঠোর শর্ত আরোপ করা হয়। ইসরায়েল দাবি করছে, গাজায় দুর্ভিক্ষ নেই এবং তারা হামাসকে চাপ দেওয়ার কৌশল হিসেবে কিছুদিন ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছিল। ইসরায়েল আরো বলছে, ত্রাণ রয়েছে যথেষ্ট পরিমাণে, বরং জাতিসংঘ তা সঠিকভাবে বিতরণ করতে পারছে না। তবে জাতিসংঘ এই দাবিকে অস্বীকার করে বলেছে, ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও তারা যথাসাধ্য কাজ চালিয়ে যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদারে সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বাড়ানোর তাগিদ এসেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক থেকে। 28 জুলাই সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত 2 ঘন্টার বৈঠক শেষে একথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে আলোচনার পর ফরেন সার্ভিস একাডেমিতে এসে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য নিয়োজিত থাকবেন। শফিকুল আলম বলেন, ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি মহোদয় বলেছেন, নির্বাচন উপলক্ষে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে 1.5 লাখ পুলিশের ট্রেনিং হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট হয়েছে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার হবে, সেটি ক্রিয়েট করার চিন্তা ভাবনা করা হয়েছে। চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বর্তমান সরকার প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলে পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছেন বলে অভিযোগও করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার বলার চেষ্টা করছে যে আমরা সহযোগিতা করছি না, তাদের এই কথাগুলো সঠিক নয়। বিএনপি মহাসচিব বলেন, এমন কিছু বিষয় নিয়ে আমরা তর্ক বিতর্ক করছি, নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে পড়ছি যা বাংলাদেশকে আবারও পিছিয়ে দিতে পারে, ফ্যাসিস্টদের শক্তি যোগাতে পারে, নতুন করে ফ্যাসিস্টদের সুযোগ তৈরি করে দিতে পারে। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন। বেসরকারি বিনিয়োগ হ্রাস, মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির সমন্বয় না থাকা এবং সামগ্রিকভাবে দেশের ভোগ ব্যয় কমে যাওয়ায় 58 মাসের মধ্যে সবচেয়ে কম আমদানির ঋণপত্র বা এলসি খোলা হয়েছে জুন মাসে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে এই চিত্র উঠে এসেছে। আমদানি কমে যাওয়ার জেরে আমদানি এলসি নিষ্পত্তিও প্রায় 4.5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। ব্যাংকার ও অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, জুনে কোভিড মহামারীর সময়ের চেয়েও কম এলসি খোলা হয়েছে।
এটি আমদানি নির্ভর যে কোনো দেশের জন্য বিপদ সংকেত। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অনেক আমদানিকারক আমদানি অনেক কমিয়ে দিয়েছেন, কারণ তারা তাদের পণ্যের চাহিদা কম বলে জানিয়েছে। এছাড়া সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হারও অনেক কম। তিনি আরো বলেন, জুনে আমদানি অনেক বেশি কমে যাওয়ায় বাজারে ডলারের তারল্য বেড়ে গিয়েছিল। এর জের ধরে কমতে শুরু করেছিল ডলারের দাম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সাহিল ফারাবি আয়ান নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 27 জুলাই রবিবার দিবাগত রাত 1:45টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান বলেন, আয়ানের শ্বাসনালী সহ শরীরের 40% দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশন বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিত, কারণ, দায় দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয়ে চিহ্নিত করবে। এই কমিশনকে 4 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসামে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এক কোণে নীল তেরপালে ঢাকা ক্যাম্পে আশ্রয় নিয়েছে শত শত মুসলিম পুরুষ, নারী ও শিশু। রাজ্য নির্বাচনের আগ মুহূর্তে সম্প্রতি তাদের নিজ ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। গত কয়েক সপ্তাহে এমন হাজার হাজার পরিবারের বসতবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। কয়েক দশকের মধ্যে এটাই আসামের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। কর্মকর্তাদের অভিযোগ, এসব পরিবার সরকারি জমিতে অবৈধভাবে বসবাস করছিলেন। বিশেষ করে গত বছর আগস্টে বাংলাদেশে ভারতপন্থী আওয়ামী লীগ সরকার পতনের পর এই উচ্ছেদ অভিযান আরো জোরদার হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী দল আগামী বছরের শুরুতে পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে নির্বাচন করতে যাচ্ছে। এরই মধ্যে আসামে যেসব বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী মুসলিম, তাদের বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আসামে জন্ম নেওয়া আলী বলেন, আমাদের দখলদার আর বিদেশি বলে অপবাদ দেওয়া হয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরতে শুরু করে বছর দুয়েক আগে, যখন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ইন্ডিয়া আউট নীতি প্রচারের মাধ্যমে নির্বাচন জিতে মালদ্বীপের প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুইজ। এরপর গত জানুয়ারিতে নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবিতে মালদ্বীপের মন্ত্রী আর নেতাদের নেতিবাচক মন্তব্য খেপিয়ে তোলে ভারতীয়দের। ভারতের সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকে বয়কট মালদ্বীপ। গত বছরের মার্চ মাসে শুরু হয় মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর প্রক্রিয়া। মোহাম্মদ মুইজ প্রেসিডেন্ট হওয়ার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি প্রেসিডেন্ট হলে মালদ্বীপ থেকে বিদেশি সেনা প্রত্যাহার করবেন। ভারত আর মালদ্বীপের মধ্যে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নামে। তবে এখন আবার দুই দেশই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার উপরে জোর দিচ্ছে। भारत मालदीव का सबसे करीबी पड़ोसी है। We appreciate the pivotal role played by India in supporting the Maldives to manage economic and liquidity challenges. এক বছরের মধ্যে ভারতের সাথে মালদ্বীপের সম্পর্কের গতিপথ আমূল পাল্টে গেল কিভাবে? মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ ক্ষমতায় আসার আগে থেকেই ভারত বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। 2023 সালে প্রেসিডেন্ট হয়ে তিনি প্রথাগতভাবে আগে ভারতে সফর না করে চীনে সফর করেন। বিশেষজ্ঞরা মনে করেন চীনকে প্রাধান্য দিতেই ভারত বিরোধিতার এই নীতি গ্রহণ করেছিল মালদ্বীপ। তবে ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার প্রভাব সরাসরিভাবে পড়ে মালদ্বীপের অর্থনীতিতে। ভারতে বয়কট মালদ্বীপ প্রচারণা চলার ফলে ভারতীয় ট্যুরিস্টদের একটা বড় অংশ মালদ্বীপ বর্জন করেন। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মালদ্বীপের পর্যটন খাত। দেশটির জিডিপির প্রায় 28% সরাসরি পর্যটন খাতের উপরে নির্ভরশীল। আবার কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন মালদ্বীপের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মালদ্বীপের পাশাপাশি ভারতও সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞদের অনেকের মতে ভারত নেইবার ফার্স্ট নীতির কথা বললেও বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ সবার সাথেই সম্প্রতি তাদের সম্পর্কে অবনতি ঘটেছে এবং এসব দেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র নীতির সমালোচনা হয়েছে। এই কারণেই মালদ্বীপের সাথে সম্পর্কে উন্নয়ন করতে আগ্রহী হয়েছে ভারত। মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের পর দুই দেশের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছিল সেই সমীকরণে পরিবর্তন দেখা যেতে শুরু করে গত বছরের অক্টোবরে। সে সময় প্রেসিডেন্ট মুইজু ভারত সফর করেন এবং ভারতের তরফেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
তখনই বিশেষজ্ঞদের অনেকেই অনুমান করেছিলেন যে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। মালদ্বীপের এই অবস্থান পরিবর্তনের কারণ হিসেবে দেশটির অভ্যন্তরীণ সমস্যা এবং আশানুরূপ উন্নয়ন না হওয়ার ফলে মুইজু সরকারকে সমালোচনার মুখে পড়ার বিষয়গুলো রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। একই সঙ্গে দ্বীপরাষ্ট্র মালদ্বীপকেও যে ভারতের প্রয়োজন সে বিষয়েও বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত নেই। ঢাকার গুলশানে সাবেক এক এমপির বাসায় সমন্বয়ক পরিচয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। এই ঘটনা নিয়ে আলোচনা সমালোচনার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। ওই ঘটনায় পুলিশের হাতে আটক হওয়া 5 জনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কার করা হলেও জুলাই আন্দোলনের এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে চাঁদাবাজির নানা অভিযোগ নতুন করে আলোচনায় আসছে। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে সক্রিয় থাকা অনেকের বিরুদ্ধেই গত বছর অগাস্টের পর থেকে ক্ষমতা প্রদর্শন, চাঁদাবাজি, ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা আদায়, সচিবালয় তদবির সহ নানা অভিযোগ আসছিল। বিশেষ করে ঢাকা সহ সারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ সারা দেশেই তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ রয়েছে। নতুন রাজনৈতিক দল এনসিপি ছাড়াও শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে জড়িত অনেকের বিরুদ্ধে এসব অভিযোগ উঠছে। সংগঠনগুলোর নেতারা বলছেন সুযোগ সন্ধানী একদল ব্যক্তি সংগঠনগুলোতে ভিড়ে এসব অপকর্ম করছে। শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় নেতৃত্বের ভূমিকায় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপরে একটি অংশ এনসিপি নামক রাজনৈতিক দল গঠন করে, আরেকটি অংশ ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির জন্য গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করে, আর অরাজনৈতিক অংশটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন পুনর্গঠন করে। গত কিছুদিন ধরে 3টি সংগঠনের সাথে জড়িত অনেকের বিরুদ্ধেই চাঁদাবাজি ও তদবির সহ নানা অভিযোগ আসছে। সংগঠনগুলোর ভেতর থেকেও অনেকে এসব বিষয়ে সোচ্চার হয়েছেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র আরিফুল ইসলাম আদিব বলছেন, অভিযোগ পাওয়া মাত্র অন্তত 4টি ঘটনায় তারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান বলছেন, গত ফেব্রুয়ারিতে তাদের সংগঠনটির যাত্রা শুরুর পর যখনই যে অভিযোগ এসেছে সে বিষয়ে তারা ব্যবস্থা নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলছেন, জুলাই আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে নানা ধরনের মানুষ একসাথে হয়েছে এবং সে সময় অল্প সময়ের মধ্যে তাদের সবাইকে চেনা তাদের পক্ষে সম্ভব ছিল না, যে কারণে সুযোগ সন্ধানী ব্যক্তিরা সংগঠনের ভিতরে ঢুকে গিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, দৃশ্যমান কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয়ার কারণেই সমন্বয়কের পরিচয় ব্যবহার করে মব তৈরি করে অর্থ আদায়ের প্রবণতা বেড়েছে। পরিকল্পিত মব তৈরি করে চাঁদাবাজি করাকে আশকারা দিলে সেটি সমাজের মধ্যে আরও অস্থিরতা তৈরি করবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 140টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু তারপরও বিশ্বের ক্ষমতাধর কিছু দেশ এখনো তাতে রাজি নয়। এই প্রতিবেদনে আমরা জানব কারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, কারা দেয়নি, তাদের পেছনে যুক্তি কি, জাতিসংঘে ফিলিস্তিনের অবস্থান কেমন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এর মাধ্যমে ফ্রান্স হবে প্রথম G7 দেশ যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তার এই ঘোষণা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে বলেছেন উদ্বেগজনক এবং অবিবেচনাপ্রসূত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই পরিস্থিতিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র মানে হবে ইসরায়েলকে ধ্বংস করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা। ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশাপাশি একটি রাষ্ট্র চায় না, বরং তারা ইসরায়েলের বদলে একটি রাষ্ট্র চায়।
বর্তমানে জাতিসংঘের 140টির বেশি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদের মধ্যে রয়েছে আরব দেশগুলো, ইসলামিক সহযোগিতা সংস্থা বা OIC সদস্য রাষ্ট্রসমূহ, জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলো। কিছু ইউরোপীয় দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। 2024 সালে আনুষ্ঠানিকভাবে তারা এই স্বীকৃতি দেয়। এর আগেও কিছু ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু তাদের বেশিরভাগই 1988 সালে সোভিয়েত ব্লকের অংশ থাকা অবস্থায় স্বীকৃতি দিয়েছিল। তবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ দেশগুলো যেমন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। যদিও অস্ট্রেলিয়া ইঙ্গিত দিয়েছে যে ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য সহায়ক হতে পারে এমন একটি পদক্ষেপ হিসেবে ভবিষ্যতে তারা স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। অনেক দেশ এখনো ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, কারণ তারা মনে করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা ছাড়া রাষ্ট্র গঠন সম্ভব নয়। যুক্তরাষ্ট্র যেমন মুখে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে কথা বলে, কিন্তু তারা চায় এই সিদ্ধান্ত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে হোক। এতে ইসরায়েল চাইলে ফিলিস্তিনের রাষ্ট্র হওয়ার চেষ্টাটা আটকে দিতে পারে। 1990-এর দশকে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও 2014 সালে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক আলোচনায় ব্যর্থ হওয়ার পর এই প্রক্রিয়াটাও ভেঙে পড়ে। এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনির্ধারিত রয়ে গেছে, যেমন ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা কি হবে, জেরুজালেম কার হবে এবং 1948-49 সালের যুদ্ধে ঘর ছাড়া হওয়া ফিলিস্তিনি শরণার্থীদের কি হবে। ইসরায়েল সবসময়ই ফিলিস্তিনের জাতিসংঘ সদস্য পদ পাওয়ার বিরোধিতা করে এসেছে। 2024 সালের এপ্রিল মাসে ইসরায়েলের জাতিসংঘ দূত গিলাদ এরদান বলেন, যদি ফিলিস্তিনকে সদস্য করা হয় তবে সেটি হবে নরহত্যাকারী সন্ত্রাসের পক্ষে জয় এবং 7 অক্টোবর হামাসের হামলার পর সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো বিষয়। আবার অনেক দেশ যারা ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় তারা জানে যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে ইসরায়েল ক্ষুব্ধ হবে, তাই তারা স্বীকৃতি দেয় না। অন্যদিকে ইসরায়েলপন্থী অনেকেই বলেন ফিলিস্তিন এখনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজনীয় 4টি শর্ত, যেমন স্থায়ী জনসংখ্যা, নির্দিষ্ট সীমানা, কার্যকর সরকার ও অন্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ার মতো ক্ষমতা পূরণ করেনি। তবে অনেক দেশ এইসব শর্তে কঠোর না থেকে অন্য দেশের স্বীকৃতিকে বেশি গুরুত্ব দেয়। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃত, যেমনটা আছে ভ্যাটিকান সিটি। 2011 সালে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল, কিন্তু নিরাপত্তা পরিষদে যথেষ্ট সমর্থন না পাওয়ায় ভোট পর্যন্ত ওঠেনি। পরে সাধারণ পরিষদ তাদের মর্যাদা উন্নীত করে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রে পরিণত করে, যার ফলে ফিলিস্তিন সাধারণ সভায় অংশ নিতে পারে কিন্তু ভোট দিতে পারে না। এই সিদ্ধান্ত পশ্চিম তীর ও গাজায় ভালোভাবে গ্রহণ করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এটির কঠোর সমালোচনা করে। 2015 সালে ফিলিস্তিন আন্তর্জাতিক অপরাধ আদালত সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থারও সদস্য হয়। 2024 সালের মে মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ তাদের অধিকার আরো বাড়িয়ে সদস্য পদ দেওয়ার আহ্বান জানায়, যাতে তারা আলোচনা করতে পারে, প্রস্তাব দিতে পারে এবং বিভিন্ন কমিটিতে প্রতিনিধিত্ব করতে পারে। তবে তারা এখনো ভোটাধিকার পায়নি। 2024 সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র আলজেরিয়ার পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাবনায় ভেটো দেয়, যা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে সদস্য পদ দেওয়ার আহ্বান জানিয়েছিল। তখন যুক্তরাষ্ট্র একে সময়ের আগেই নেওয়া পদক্ষেপ বলে উল্লেখ করে। বিশেষজ্ঞরা বলেন, পূর্ণ সদস্য পদ পেলে ফিলিস্তিন কূটনৈতিকভাবে শক্তিশালী হবে, তবে এটা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান আনবে না, কারণ এটি সম্ভব হবে তখনই যখন ইসরায়েলের দখলদারিত্ব শেষ হবে। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন, পূর্ণ সদস্যপদ পাওয়া হলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ খুব বেশি কিছু অর্জন করতে পারবে না, কারণ তারা এখনো ইসরায়েলের ওপর নির্ভরশীল এবং শুধুমাত্র একটি ছোট অংশেই তারা টিকে আছে। এটি স্বাধীন রাষ্ট্র হওয়ার স্বপ্ন থেকে অনেকটা দূরে। ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক টানা 12 দিনের যুদ্ধের পর ইসরায়েল নিজেকে বিজয়ী মনে করছে। এই যুদ্ধে ইরানের একাধিক সামরিক কমান্ডার নিহত হয়েছেন, দুর্বল হয়ে পড়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি ইরানের ফরদোর পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এইসব ঘটনাকে নিজেদের সাফল্য হিসেবেই দেখছে তেল আবিব।
আর তাই যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের নেতারা স্পষ্টভাবে বলেছেন প্রয়োজন হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন ইরানের উপর চাপ প্রয়োগ ও আগ্রাসী নীতি থেকে এক চুলও সরে আসবেন না তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বিশ্লেষকরা বলছেন দ্বিতীয় দফায় ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পুরোপুরি ধ্বংস করতে বড় ধরনের সংঘাতের সুযোগ খুঁজছে ইসরায়েল, যদিও এর জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের অনুমোদন। কিন্তু ওয়াশিংটন আদৌ সেই অনুমতি দেবে কিনা তা এখনও অনিশ্চিত। গত 13 জুন সন্ধ্যায় ইরানে আকস্মিকভাবে হামলা করে ইসরায়েল। এরপর দুই দেশে শুরু হয় সরাসরি যুদ্ধ। এতে ইরানের 1000-এর বেশি ও ইসরায়েলের 29 জন নিহত হন। ইসরায়েল দাবি করছে এটি ছিল আত্মরক্ষামূলক হামলা, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। কিন্তু ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক কাজে ব্যবহারের জন্য। ইসরায়েল দাবি করছে তারা শুধু পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করেছিল, তবে বাস্তবে তারা ইরানের উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। যদিও অনেকেই মনে করেন হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করা এবং দেশটির সরকারকে সরিয়ে দেওয়াই ছিল ইসরায়েলের মূল উদ্দেশ্য। চলতি সপ্তাহের শুরুতে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আশঙ্কা প্রকাশ করে বলেন, এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে কিনা তা আমি নিশ্চিত নই, কিন্তু ইসরায়েলের যে কোনো নতুন আগ্রাসনের জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে আঘাত হানতে সক্ষম। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইসরায়েল ইতোমধ্যে ইরানে গোপনে নাশকতা শুরু করেছে। 3 জন গোয়েন্দা কর্মকর্তা ও এক ইউরোপীয় কূটনীতিকের ভাষ্য অনুযায়ী ইরানের বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবন, তেল শোধনাগার, বিমানবন্দরের পাশের এলাকা ও এক জুতা কারখানায় আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জন্য ইসরায়েল দায়ী। বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল ইরানকে সিরিয়া বা লেবাননের মতো বানাতে চায়, যেখানে তারা যখন খুশি তখন হামলা চালাতে পারে। এদিকে ইউরোপীয় দেশগুলো যদি ইরানের উপর আবার নিষেধাজ্ঞা দেয়, তাহলে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি থেকে সরে আসতে পারে, আর ইসরায়েল এটিকে হামলার রাজনৈতিক অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে। 4 দিন ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের অবসান ঘটিয়ে এবার শান্তিপূর্ণ সমাধানের পথেই এগোচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার দুই দেশের মধ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি শান্তি বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে। আলোচনায় অংশ নিতে থাই সরকারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমতাম ওয়েচায়াচায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই শান্তি উদ্যোগের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং দ্রুত যুদ্ধবিরতি আহ্বান জানান। এরপর রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, দুই দেশ শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে, এটি বড় সাফল্য। সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত দুই পক্ষের অন্তত 33 জন নিহত হয়েছে, যাদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক নাগরিকও রয়েছে। সংঘর্ষের কারণে সীমান্তবর্তী গ্রামগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরে গেছে হাজার হাজার মানুষ। শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেও সোমবার রাত পর্যন্ত গোলাগুলি চলেছে। কম্বোডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতিতে রাজি। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চিত করেছি আমরা অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত। তার মধ্যস্থতা অনেক প্রাণ বাঁচাবে। অন্যদিকে থাইল্যান্ড বলছে তারা মূলত সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চায়। যুদ্ধবিরতির প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হলেও তারা চায় কম্বোডিয়া সত্যিকারের আন্তরিকতা দেখাক। তবে পর্যবেক্ষকদের মতে এই মুহূর্তে শান্তি আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে দুই দেশের আন্তরিকতা ও পারস্পরিক বিশ্বাসের উপর। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।